আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা ফ্লো চার্ট শিখব। অর্থাৎ ফ্লো চার্টের A to Z কমপ্লিট করব। ইংলিশ ফার্স্ট পেপার এইচএসসির যে কোনো প্যাসেজে ফ্লো চার্ট তুমি লিখতে পারবা যদি তুমি এই ভিডিওটা সম্পূর্ণ দেখো। সো এখন থেকে ভিডিও লাস্ট পর্যন্ত এখানে ফোকাস দিতে হবে। চলো, তো হচ্ছে আমরা A to Z হচ্ছে এখানে দেখি কি আছে। তো দেখো, ফ্লো চার্ট এটার অর্থ হচ্ছে প্রবাহ ছক। ফ্লো চার্টের অর্থ কি বলতো? প্রবাহ ছক। তো ফ্লো চার্ট হচ্ছে আমাদের ইংলিশ ফর টুডে বইয়ের একটা সিন প্যাসেজ দেওয়া থাকবে। ইংলিশ ফর টুডে অর্থাৎ তোমার এইচএসসি তে ইংলিশ ফর টুডে থেকে তিনটা প্যাসেজ থাকবে। একটা প্যাসেজ থাকবে হচ্ছে এমসিকিউ এবং কোশ্চেন অ্যান্সারের জন্য, একটা প্যাসেজ থাকবে হচ্ছে ফ্লো চার্টের জন্য, আরেকটা প্যাসেজ থাকবে হচ্ছে সামারির জন্য। অর্থাৎ তোমার কিন্তু তিনটা সিন প্যাসেজ থাকবে। এর মধ্যে শুধুমাত্র একটা প্যাসেজ থাকবে ফ্লো চার্ট অথবা ইনফরমেশন ট্রান্সফারের জন্য, তবে পরীক্ষায় ফ্লো চার্ট আসার সম্ভাবনাই বেশি। আচ্ছা, আমাদের ফ্লো চার্টের মার্কস কত বলতো? 10। খুব এক্সপেন্সিভ কিন্তু ফ্লো চার্টের মার্কস কিন্তু 10, বুঝছো? আচ্ছা, একটা প্যাসেজে আসলে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়, কিন্তু প্রশ্নের ফ্লো চার্টে হচ্ছে টাইটেলে যে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করতে বলবে। চলো আমি আমার নিজের একটা লাইফ নিয়ে গল্প বানাই, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। ধরো হচ্ছে আমি 2030 সালে ঘটনা, আমি এমন বিখ্যাত ব্যক্তিত্ব হয়ে গেছি যে আমাকে নিয়ে হচ্ছে ইংলিশ ফরওয়ার্ডের বই একটা প্যাসেজ আছে। ধরো ওইখানে হচ্ছে প্যাসেজে বলা আছে যে আমি সকাল 6টায় ঘুমের থেকে উঠি, 8টায় হচ্ছে নাস্তা করি, 10টায় হচ্ছে ইউনিভার্সিটিতে যাই, 1টা বাজে হচ্ছে আমি আবার ইউনিভার্সিটি থেকে ফেরত আসি। তারপর আমি বললাম যে ইউনিভার্সিটিতে হচ্ছে আমি ট্রিপলি ডিপার্টমেন্টে পড়ি, আমার ট্রিপলি ডিপার্টমেন্টে হচ্ছে 10টা ক্লাসরুম আছে, 7টা ল্যাব আছে, 300-400 স্টুডেন্ট আছে। তারপরে হচ্ছে 1টা বাজে আমি বাসায় আসি। তারপর ধরো আমার বিখ্যাত একটা রেস্টুরেন্ট আছে, ওই রেস্টুরেন্টে আমি যাই। তারপর আমি বললাম যে রেস্টুরেন্টে হচ্ছে এতগুলা মেনু সেট আছে, সেট মেনু আছে, খাবার আছে, এই মেনু আছে, আমার রেস্টুরেন্টের লোকেশন এটা, এবং হচ্ছে আমার রেস্টুরেন্টে এতজন লোক কাজ করে। তারপর আমি বললাম যে আমি রাত 10টায় বাসায় আসি, 11টায় হচ্ছে খাওয়া দাওয়া করি, 12টায় ঘুমিয়ে পড়ি। তো দেখো, আমি যদি বলি যে এই প্যাসেজটা, এই যে আমাকে নিয়ে একটা প্যাসেজ, এই প্যাসেজটায় কয়টা বিষয় নিয়ে আলোচনা করা আছে বলো তো, বলতে পারবা? এই প্যাসেজে হচ্ছে তিনটা বিষয় নিয়ে আলোচনা করা আছে। সেটা কি? একটা হচ্ছে আমার ডেইলি লাইফ, আমি খাই কখন, ঘুমাই কখন, নামাজ পড়ি কখন, উঠি কখন, এগুলো একটা বিষয়। আরেকটা বিষয় কি জানো? আমার ট্রিপলি ডিপার্টমেন্ট, কারণ ওইখানে কয়টা ক্লাসরুম আছে, কয়জন আছে, কয়জন স্টুডেন্ট আছে, কোন কোন সাবজেক্ট আছে, সেটা হচ্ছে কিন্তু আমার রেগুলার লাইফের সাথে মিল নেই, এটা আলাদা একটা বিষয়। আরেকটা বিষয় কি ছিল বলতো? আমার রেস্টুরেন্ট, অর্থাৎ রেস্টুরেন্টটা কোথায়, কয়জন মানুষ ওখানে কাজ করে, কি কি খাবার আছে, ওটা কি এটার সাথে আর অন্যান্যগুলোর সাথে সম্পর্কিত না। তার মানে এই প্যাসেজে আমি কয়টা বিষয় পেলাম? তিনটা বিষয়। আমার হচ্ছে ফ্লো চার্ট এরকম টাইটেলে একটা প্রশ্নে বলবে যে এটা নিয়ে ফ্লো চার্ট লেখো, অর্থাৎ ধরো রাইট এ ফ্লো চার্ট ডিসক্রাইবিং অ্যাবাউট ঈশানস ডেইলি লাইফ। অর্থাৎ যখন আমাকে বললো ঈশানস ডেইলি লাইফ, তখন কিন্তু আমার রেস্টুরেন্ট অথবা হচ্ছে ট্রিপল ডিপার্টমেন্ট নিয়ে কোনো আলোচনাই হবে না। অর্থাৎ আমার তখন আমার ফ্লো চার্টটা হচ্ছে টাইটেলে যেহেতু ডেইলি লাইফ নিয়ে বলা আছে, আমার ফ্লো চার্ট আমি যাই লিখবো ডেইলি লাইফ নিয়ে লিখবো, এর বাইরে কোনো কিছু হচ্ছে লিখতে পারবো না। অর্থাৎ এটাই বলছে। আচ্ছা, প্রশ্নে হচ্ছে একটা বক্স দেওয়া থাকবে এবং আমার নিজে থেকে হচ্ছে আরো 5টা বক্স লিখতে হবে। তার মানে মোট বক্স কয়টা হবে বলতো? 6টা। এইটা হচ্ছে আমরা অনেকে ভুল করে ফেলি, আমরা ভাবি হচ্ছে ফ্লো চার্টে 5টা বক্স লিখবো, 5 দুগুণা 10। নো, আমাকে প্রশ্নে একটা বক্স দিবে, আমার নিজে থেকে হচ্ছে আরো 5টা বক্স লিখতে হবে, মোট 6টা বক্স হবে। যেহেতু আমি নিজে থেকে 5টা লিখবো, সো তখন হচ্ছে আমি 10 পাবো। ওকে, আচ্ছা, এবার দেখো এইটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আমার দেখো, তার মানে আমাকে প্রশ্নকর্তা হচ্ছে দুইটা জিনিস দিবে, একটা হচ্ছে টাইটেল দিবে, আরেকটা হচ্ছে ফার্স্ট একটা বক্স দিয়ে দিবে, আর কিছু কিন্তু সে দিবে না। তো টাইটেল আমাকে বলবো হচ্ছে কি লিখতে হবে, আর ফার্স্ট বক্সটা আমাকে বলবে হচ্ছে কিভাবে লিখতে হবে। অর্থাৎ টাইটেল আমাকে বললো ডেইলি লাইফ নিয়ে লেখো, অর্থাৎ আমার এখন আমি ফ্লো চার্টে যাই লিখবো সব কি নিয়ে লিখবো? ডেইলি লাইফ নিয়ে লিখবো। আর প্রথম বক্স আমাকে বলবে কিভাবে লিখতে হবে। আচ্ছা, কিভাবে লিখতে হবে ব্যাপারটা কি আমি একটু আগে থেকে যদি অ্যাডভান্স বলে দিই। আমার যদি প্রথম বক্সটা ভার্ব ওয়ান দিয়ে শুরু হয়, সবগুলা ভার্ব ওয়ান দিয়ে লিখতে হবে। প্রথম বক্সটা যদি হচ্ছে তোমার ভার্ব টু দিয়ে শুরু হয়, সবগুলা ভার্ব টু দিয়ে শুরু করতে হবে। অর্থাৎ প্রথম বক্সটা হচ্ছে আমাদের পিঁপড়ার শাড়ির প্রথম পিঁপড়ার মতো। দেখবা পিঁপড়ার দল যে প্রথম পিঁপড়াটা যেদিকে যায়, আমাদের বাকি সকল পিঁপড়া ওদিকে যায় না। তো ফ্লো চার্টে প্রথম বক্সটা হচ্ছে সেই প্রথম পিঁপড়াটা, ও যেখানে যাবে বাকি সকল পিঁপড়া বাকি বাকি বক্সগুলো ওই ফ্লোতে লিখতে হবে। যদি ভার্ব থাকলে ভার্ব, প্রিপোজিশন থাকলে প্রিপোজিশন, টু প্লাস ভার্ব ওয়ান থাকলে বাকি সবগুলা টু প্লাস ভার্ব ওয়ান দিয়ে লিখতে হবে। বেসিকটা বুঝছি? তো আমার টাইটেল আমাকে বলবে কি লিখতে হবে, আর প্রথম বক্সটা আমাকে বলবে কিভাবে লিখতে হবে। ওকে, চলো আমরা নেক্সটে চলে যাই। তো এবার আসি হচ্ছে আমরা
কি কি খেয়াল রাখবো ফ্লোচার্ট লেখার সময় হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কি কি করতে হবে, খেয়াল রাখতে হবে। আমরা একটু খেয়াল করি, সেটা হচ্ছে তো দেখো খেয়াল রাখার যে বিষয়টা সেটা হচ্ছে আমার শুরুতে হচ্ছে টাইটেল লিখতে হবে। কি লিখতে হবে? টাইটেল। আমরা অ্যান্সার যদি কোশ্চেন নং 2 লিখে হচ্ছে আমরা মানে ডাইরেক্ট বক্স লিখে দিব না, সুন্দর মতো লিখতে হবে। যে কি লিখতে হবে চলো একটু দেখি। সেটা হচ্ছে ধরো এ ফ্লো চার্ট শোয়িং, তারপর হচ্ছে ধরো ঈশানস ডেইলি লাইফ, যে আমাদের যে একটা প্যাসেজ ফ্লো চার্ট প্যাসেজ ছিল ডেইলি লাইফ নিয়ে লেখো, অর্থাৎ ওই বিষয়টা লিখতে হবে। তারপর লিখতে হবে গিভেন বিলো। গিভেন বিলো মানে হচ্ছে কি নিম্নে উল্লেখ করা হলো, ঠিক আছে? ওকে। তারপর হচ্ছে দ্বিতীয় পয়েন্টটা হলো অবশ্যই বক্স রাখতে হবে। অনেকে হচ্ছে এইভাবে লিখে দেয় যে এরকম এ বি সি, তারপর লিখলো ডি ই এফ, এইভাবে লিখলে কিন্তু হবে না। বুঝতে পারছি? এইভাবে লিখলে কিন্তু কোনোভাবেই হচ্ছে আমাকে নাম্বার দিবে না। অবশ্যই বক্স রাখতে হবে। নো বক্স নো মার্কস। তুমি যদি 1000 ভালো পারো, তোমাকে কিন্তু তোমার সবগুলা যদি পয়েন্ট হয় 6টায় 5টায় যদি ঠিক থাকে, কিন্তু বক্স না আঁকো তাহলে কিন্তু তুমি নাম্বার পাবা না। তারপর আসি, দেখো বক্সের ভিতরে লেখার পরে সবচেয়ে বড় জিনিস ফুল স্টপ লেখা যাবে না। ফুল স্টপ লিখলে কি নাম্বার কাটা যাবে। এখন আমাদের কি হয়, যেহেতু আমাদের 100 মার্কসের পরীক্ষা, আমাদের এমসিকিউ, কোশ্চেন অ্যান্সার, সামারি, উইথ ক্লোজ, উইদাউট ক্লোজ, রিয়ারেন্স, প্যারাগ্রাফ, গ্রাফ, কত কিছু লিখতে হয়। তো এরপরে ফ্লো চার্ট লিখতে হয়। ওইরকম লিখতে গিয়ে আমাদের অনেক সময় খেয়াল থাকে না। তুমি একটা বক্স লিখলাম, বক্স লেখার সময় ধরো এ বি সি, তারপর ধুম করে ফুল স্টপ দিয়ে দিলে, তোমার কিন্তু খেয়াল নাই, তাহলেই তোমার নাম্বারটা কাটা যাবে। এখন কথা হচ্ছে বলতে পারো যে ভাইয়া কেন হচ্ছে ফুল স্টপ দেওয়া যাবে না, তাই না? ফুল স্টপ না দেওয়ার রিজনটা কি? রিজনটা হচ্ছে ফ্লো চার্টের মধ্যে বক্সগুলোর মধ্যে আমি কখনো হচ্ছে পূর্ণাঙ্গ বাক্য লিখি না, লিখি হচ্ছে বাক্যাংশ। ফুল স্টপ হয় হচ্ছে পূর্ণাঙ্গ বাক্যে। যেহেতু অর্থাৎ আমরা ফ্লো চার্টের মধ্যে কখনোই সাবজেক্ট, ফ্লো চার্ট কখনো সাবজেক্ট দিয়ে শুরু হতে পারে না। সো আমি যেহেতু হচ্ছে পূর্ণাঙ্গ বাক্য লিখতেছি না, বাক্যাংশ লিখতেছি, সো এই জন্য হচ্ছে আমাদের ফ্লো চার্টে আমরা কখনো ফুল স্টপ দিতে পারবো না। আশা করি বুঝতে পারছি। নেক্সট দেখো, দুঃখিত। আচ্ছা, তারপর দেখো হচ্ছে বক্স উপর থেকে নিচে লেখা উত্তম। আমি এমন অনেক স্টুডেন্টের খাতা দেখছি, তারা হচ্ছে খাতার মধ্যে কিপটামি করে। যেমন ধরো লিখলো এ বি সি, তারপর ওই যে আমাদের দেখবা বিভিন্ন গাইড বইয়ের সলিউশন হচ্ছে এরকম পাশাপাশি লেখা থাকে এরকম, তারপরে ডি ই এফ এরকম হচ্ছে পাশাপাশি লেখা থাকে। এরকম পাশাপাশি লেখা যাবে না। পরীক্ষার হলে যে পরীক্ষার খাতাটা তুমি নাও, ওটা তোমার নিজের ফর্ম ফিল আপ করা, নিজের টাকায় কেনা খাতা, ওইখানে কিপটামি করার দরকার নেই। সুন্দর মতো হচ্ছে কি উপর থেকে নিচে লিখতে হবে। বুঝতে পারছো? আচ্ছা, এবার আসি হচ্ছে বক্স একই মাপের হতে হবে। এই দেখো প্রত্যেকটা জিনিস দেখো, পরীক্ষার খাতা মানুষ কেন, সবকিছু হচ্ছে সুন্দরের পূজারী, আগে দর্শনদারি তারপরে গুণ বিচারী। এখন তোমার কথা হচ্ছে তুমি একটা বক্স ধরো এরকম লিখলা, আরেকটা বক্স এই সাইজ দিলা, আরেকটা বক্স এই সাইজ দিলা, এটা কি হলো কিছু? হলো না। অবশ্যই তোমার প্রতিটা বক্স কি সেম সাইজের হতে হবে। তুমি যতগুলা বক্স দেখবা সব একই মাপের হতে হবে। এরপর আসি হচ্ছে প্রতিটা বক্সের পর তীর চিহ্ন দিতে হবে, অর্থাৎ এখানে তোমার কি একটা কি দিতে হবে, তীর চিহ্ন দিতে হবে। বুঝতে পারছি? এরপরে আসি হচ্ছে এগুলো কিন্তু আমার এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এখন রুলসে যায়নি, ফ্লো চার্টে আমাদের খাম খেয়ালিপনা বেখেয়ালি কারণে হচ্ছে অনেক নাম্বার চলে যায়। বুঝতে পারছি? আচ্ছা, তারপর আসি হচ্ছে বক্সের নাম্বারিং, অর্থাৎ 1 থাকলে আমাকে হচ্ছে নাম্বারিং দিতে হবে। ম্যাক্সিমাম সময় 99% 99 কোশ্চেনে হচ্ছে এরকম নাম্বারিং দেওয়া থাকে। ধরো তোমার প্রশ্নে দিয়ে দিল হচ্ছে 1 নাম্বার, তারপরে এ বি সি। তো তুমি যখন হচ্ছে লিখবা তখন তুমি কি এরকম 2 নাম্বার লিখতে গিয়েও কি তখন ভিতরে যে 2, তারপরে হচ্ছে কি 3 এরকম লিখবা। বুঝতে পারছি? বুঝছি? আচ্ছা, তারপর আমার যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে বক্স প্রশ্নে দিবে সেই বক্স সহ লিখতে হবে। দেখা গেল তুমি হুট করে ভাবলা যে একটা এটা তো প্রশ্নেই দেওয়া আছে, এটা লেখা দরকার নাই, তুমি যে নিজে থেকে 5টা লিখলা ওটা লিখে দিলা। নো, প্রশ্নের বক্সটা দিয়ে 1 দিয়ে শুরু করতে হবে। এক কথা হচ্ছে প্রশ্নে দেওয়া থাকবে, এরপরে হচ্ছে তুমি তোমারগুলা লিখবা। বুঝতে পারছি? দেন পরের পয়েন্টটা দেখো, সেটা হচ্ছে প্রতিটা বক্স ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হবে। এই জিনিসটা আমরা বিশেষ করে হচ্ছে যে ফুল স্টপটা আমরা দিয়ে দিই, আর ক্যাপিটাল লেটারটা হচ্ছে আমরা মেনটেন করতে পারি না। মাথায় রাখবা, যদি হচ্ছে প্রশ্ন এরকম আসে, ধরো ধরো এরকম ধরো দিল যে অবশ্যই দেখবে এরকম 1 দিয়ে হচ্ছে এ বি সি, এই যে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে, তার মানে তুমি যখন পরেরটা দিবা তখন এরকম কি
DEF। হ্যাঁ, এখন বাই এনি চান্স যদি দেখো প্রথম বক্সেরটাই হচ্ছে ক্যাপিটাল লেটার নাই, স্মল লেটার আছে, তখন তুমি স্মল লেটার দিয়ে শুরু করো। কিন্তু হচ্ছে মানে এক কথা হলো প্রথম বক্সটা তোমার সবচেয়ে বড় গাইডলাইন, ও যেভাবে আছে বাকিগুলো তুমি যে বক্সগুলো লিখবা সেগুলো সেভাবে লিখতে হবে, তবে সাধারণত ক্যাপিটাল লেটার দিয়েই হচ্ছে শুরু হয়। বুঝতে পারছি? আচ্ছা, তারপর হচ্ছে আমরা আমাদের পরের টপিকে চলে যাই। দেখো এবার আসি হচ্ছে আমরা তো খেয়াল রাখার বিষয়গুলো হচ্ছে খেয়াল করলাম, তাই না, যে কোন কোন বিষয় হচ্ছে আমার খেয়াল রাখতে হবে, এটা মোটামুটি আমরা বুঝছি। ওকে, এখন দেখো যে আমি তো বলছিলাম একটা কথা যে আমাদের ফ্লো চার্টে যে বক্সটা দেওয়া থাকে সেই বক্সের মধ্যে সাধারণত কোনো বাক্য থাকে না, বাক্যাংশ থাকে। এখন এই বাক্যাংশগুলো হচ্ছে কি কি স্ট্রাকচারে থাকতে পারে সেগুলো আমরা দেখি। আমি এখন এখানে যেগুলো দিব তার বাইরে হচ্ছে থাকার সম্ভাবনা খুবই কম। তো দেখো যে বক্সের পয়েন্টগুলো সাধারণত যে যে স্ট্রাকচারে থাকে, এই যে যেটা বললাম যে সম্ভাবনা খুবই কম, সেটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি প্লাস নাউন অথবা নাউন ফ্রেজ থাকতে পারে। যেমন আমি উদাহরণস্বরূপ বলছি রিফাইনিং আওয়ার সেন্সিবিলিটি, এই রিফাইনিং হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, আর আওয়ার সেন্সিবিলিটি এটা হচ্ছে নাউন ফ্রেজ। কেন? সেন্সিবিলিটি হচ্ছে নাউন, তার সাথে পসেসিভ প্লাস নাউন হচ্ছে নাউন ফ্রেজ। এইভাবে একটা স্ট্রাকচার থাকতে পারে, অথবা থাকতে পারে বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস নাউন অথবা নাউন ফ্রেজ। যেমন বাই ইউজিং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড মিউজিক, বাই ইউজিং এই যে বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি, আর ল্যাঙ্গুয়েজ অ্যান্ড মিউজিক হচ্ছে নাউন ফ্রেজ। এছাড়া থাকতে পারে হচ্ছে ফর প্লাস ভার্ব প্লাস আইএনজি অথবা নাউন ফ্রেজ। যেমন ফর, এটা তো আমি কিন্তু এগুলো উদাহরণ হিসেবে দিচ্ছি, হ্যাঁ। যেমন ফর হ্যাভিং গ্লোরিয়াস পাস্ট, ফর হ্যাভিং হচ্ছে ফর প্লাস ভার্ব প্লাস আইএনজি, আর গ্লোরিয়াস পাস্ট হচ্ছে নাউন ফ্রেজ। বুঝছি? অনেক সময় আমরা মানে ভাবি যে প্রথম বক্সটা যদি প্রিপোজিশন দিয়ে থাকে তাহলে আমার পরের বক্সগুলা যে কোনো প্রিপোজিশন দিলেই বুঝি হবে না। যদি হচ্ছে ফর বাই দিয়ে শুরু হয় তাহলে তুমি ফর লিখতে পারবে না, যদি ফর দিয়ে শুরু হয় তাহলে বাই লিখতে পারবে না, ওগুলো বাই দিয়ে লিখতে হবে, বাইরটা বাই দিয়ে ফরেরটা ফর দিয়ে। বুঝছি? আচ্ছা, আরো আছে। এরপর আর কি আছে চলো দেখে আসি। সেটা হচ্ছে আচ্ছা ও দুঃখিত। আচ্ছা, তারপরে কি আছে দেখো, টু প্লাস ভার্ব ওয়ান, এই জিনিসটা মাথায় রাখবা, টু প্লাস ভার্ব ওয়ান অথবা প্লাস নাউন বা নাউন ফ্রেজ। যেমন টু ডিফিট এ ক্রোকোডাইল, এই যে টু ডিফিট টু প্লাস ভার্ব ওয়ান, তারপর এ ক্রোকোডাইল কি নাউন ফ্রেজ। বুঝছি? আচ্ছা, এবার আসি হচ্ছে নাউন অফ নাউন অথবা নাউন ফ্রেজ। যেমন সোর্স অফ এন্টারটেইনমেন্ট, এই যে সোর্স হচ্ছে নাউন, এন্টারটেইনমেন্ট হচ্ছে আরেকটা নাউন, তাহলে নাউন প্লাস নাউন ফ্রেজ, নাউন প্লাস অফ প্লাস নাউন ফ্রেজ, এইটা একটা স্ট্রাকচার। তারপরে আসি, জিনিসটা খেয়াল করো, সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নাউন অথবা নাউন ফ্রেজ। আমরা এই জিনিসটা নিয়ে একটু গুরুত্বপূর্ণ ভাবে দেখব। কথা হচ্ছে ধরো নাউনের উদাহরণ দিচ্ছি অনেস্টি। এখন কথা হচ্ছে ভাই এটা কেন ইম্পর্টেন্ট, নাউন অথবা নাউন ফ্রেজ কেন আমি এত ইম্পর্টেন্ট বললাম? প্রশ্ন যদি ফ্লোচার্ট চায় কঠিন করতে তাহলে প্রশ্নে অবশ্যই হচ্ছে নাউন ফ্রেজ দিয়ে করবে। কি করবে? নাউন ফ্রেজ দিয়ে করবে। কিভাবে? চলো দেখি। আচ্ছা, আমরা সম্পূর্ণ একটা জিনিস খেয়াল করি যে নাউন ফ্রেজটা কি। এখানে হচ্ছে আমাদের অনেক ভুল হয়ে যায়। নাউন ফ্রেজটা কি আমি আবারও বললাম, ধরো অনেক সময় আমরা ভাবি কি যে এই বুঝি এটা অ্যাডজেক্টিভ, না অ্যাডজেক্টিভ না, নাউন ফ্রেজই। নাউন ফ্রেজ অনেক রকম হয়, আমাদের নাউন ফ্রেজ কিন্তু চিনতে হবে। ঠিক আছে? তো দেখো আমরা হচ্ছে একটু ভালো করে দেখি যে নাউন ফ্রেজ মানে কি, এই জিনিসটা হচ্ছে আমাদের একটু জানতে হবে। খেয়াল করো, নাউন ফ্রেজ প্রথম কথা হচ্ছে, চলো আমরা ম্যাথের মতো একটু দেখি। নাউন ইজ ইকুয়াল টু নাউন ফ্রেজ, অর্থাৎ ফ্লো চার্টে যদি যে কোনো একটা বক্সে নাউন থাকে তুমি ওইখানে নাউনও যে বাকি বক্সগুলোতে যেমন নাউনও দিতে পারবা সেরকম নাউন ফ্রেজও দিতে পারবা। বুঝছো? আচ্ছা, নাউন ফ্রেজ কয় ধরনের জানো? নাউন ফ্রেজ তিন ধরনের। কয় ধরনের? তিন ধরনের। আচ্ছা, খেয়াল করি। একটা হচ্ছে নাউন প্লাস সামথিং, নাউন প্লাস সামথিং, এইটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। যেমন ধরো শুরুটা নাউন দিয়ে আছে, তারপরে এক্সট্রা আরো কিছু দিলাম। ফ্রেজ মানে কি? শব্দগুচ্ছ। তার মানে আমি নাউন লেখার পর যদি হাউ কাউ যাই লিখি ওইটা একটা নাউন ফ্রেজ। বুঝছি? তারপরে আসি অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এইটা একটা নাউন ফ্রেজ। অর্থাৎ আমরা অনেক সময় ধরো পরীক্ষা হলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন আছে। দেখো ধরো কথায় কথায় বললাম হিস্টোরিক্যাল স্পিচ, খেয়াল করো কি বললাম, হিস্টোরিক্যাল স্পিচ। দেখো তুমি কিভাবে ভুলটা করবা, যখন বক্সের মধ্যে হিস্টোরিক্যাল স্পিচ থাকবে, হিস্টোরিক্যালটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ কারণ শেষে এল আছে, তুমি ভাববা কি জানো, এই বুঝি ফ্লোচার্টটা অ্যাডজেক্টিভ দিয়ে শুরু, তার মানে আমার সবগুলা অ্যাডজেক্টিভ দিয়ে শুরু হবে। এই যে ভুলটা করলা, এইখানে দেখো হিস্টোরিক্যাল অ্যাডজেক্টিভ, স্পিচ হচ্ছে নাউন, তার মানে হচ্ছে এই যে হিস্টোরিক্যাল স্পিচ এটা একটা নাউন ফ্রেজ। কেন? অ্যাডজেক্টিভ প্লাস নাউন। চলো আরেক টাইপের নাউন ফ্রেজ আছে, সেটা হচ্ছে
ডিটারমিনার প্লাস নাউন, ডিটারমিনার প্লাস নাউন। ঠিক আছে, এখন কথা হচ্ছে ভাইয়া ডিটারমিনার কি, আমার তো মনে নাই, ডিটারমিনার তুমি পারবা না, এটা খুব স্বাভাবিক একটা প্রসেস। চলো আমরা ডিটারমিনার একটু দেখি ডিটারমিনার কি। আচ্ছা দেখো, খেয়াল করি, ডিটারমিনার হচ্ছে মোটামুটি হচ্ছে ডিটারমিনার আমাদের 6 ধরনের। কয় ধরনের ডিটারমিনার আছে? 6 ধরনের। খেয়াল করবা, দেখো আর্টিকেল, এইটা একটা ডিটারমিনার, তার মানে হচ্ছে আর্টিকেল প্লাস নাউন, এটা একটা নাউন ফ্রেজ। খেয়াল করো কি বলতেছি। তারপরে দেখো কোয়ান্টিফায়ার, কোয়ান্টিফায়ার এক ধরনের ডিটারমিনার, তাহলে কোয়ান্টিফায়ার প্লাস নাউন এক ধরনের নাউন ফ্রেজ। কোয়ান্টিফায়ার কোনগুলো জানো তো? সাম, ম্যানি, এগুলা কি কোয়ান্টিফায়ার। মনোযোগ দিয়ে দেখি। ডেমোস্ট্রেটিভ, ডেমোস্ট্রেটিভ হচ্ছে এক ধরনের নাউন ফ্রেজ। ডেমোস্ট্রেটিভ কোনগুলো বলো তো? যেমন টিএস গুলা, দিস, দ্যাট, দেস, দোস, এগুলো হচ্ছে নাউন ফ্রেজ। তারপরে দেখো ডিস্ট্রিবিউটিভ, ডিস্ট্রিবিউটিভ এক ধরনের ডিটারমিনার, তার মানে ডিস্ট্রিবিউটিভ প্লাস নাউন এইটাও এক ধরনের নাউন ফ্রেজ। হ্যাঁ, ডিস্ট্রিবিউটিভ কোনগুলো বলো তো? ইচ, এভরি, এগুলোকে কি বলা হয়? ডিস্ট্রিবিউটিভ বলা হয়। তারপরে আসি হচ্ছে পসেসিভ, পসেসিভ কোনগুলো জানো? পসেসিভ কোনগুলো? পসেসিভ প্লাস নাউন, যেহেতু পসেসিভ একটা ডিটারমিনার, তাহলে পসেসিভ প্লাস নাউন এক ধরনের নাউন ফ্রেজ। পসেসিভ হচ্ছে মাই, ইওর, আওয়ার, দেয়ার, এগুলা। আর লাস্ট ওয়ান হচ্ছে নাম্বার, নাম্বার প্লাস নাউন। নাম্বার কোনগুলো? 1 2 3। এখন কথা হচ্ছে এছাড়া দেখো আরেকটা জিনিস আমি অ্যাড করি, যদি কোনো বাক্যে দেখো ডিটারমিনার দেন হচ্ছে বসছে অ্যাডজেক্টিভ দেন নাউন বসছে, এই গোটাটা হচ্ছে নাউন ফ্রেজ, এই গোটাটা নাউন ফ্রেজ। তার মানে পরীক্ষায় যখন নাউন ফ্রেজ আসবে তোমার হাতে হিউজ অপরচুনিটি। যেমন আমি যদি বলি যে পরীক্ষার হলে ধরো কথার কথা আমি দিলাম অনেস্টি দিছে, অনেস্টি কি একটা নাউন না? তার মানে তুমি তার পরের বক্সে দা হিস্টোরিক্যাল স্পিচ দিতে পারবা। কথা হচ্ছে এখন তুমি তো ভাবতেছো হয়তো অনেস্টি মনে হয় নাউন দিছে, আমার সবগুলাই বুঝি নাউন দিতে হবে। নো, ধর তুমি কোনোভাবেই মিলাইতে পারতেছো না একটা ওয়ার্ড, তার মানে তোমার ওইখানে নাউন ফ্রেজ দেওয়ার অপশন আছে। নাউন ফ্রেজ কি কি? অ্যাডজেক্টিভ প্লাস নাউন, নাউন ফ্রেজ, ডিটারমিনার প্লাস নাউন, আবার তিনোটা একসাথে থাকতে পারে। যেমন ধরো আমি যদি বলি দা হিস্টোরিক্যাল স্পিচ, কি বললাম? দা হিস্টোরিক্যাল স্পিচ। দেখো দা হিস্টোরিক্যাল স্পিচ কিন্তু একটা নাউন ফ্রেজ। কিভাবে? এই যে আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, এই যে আর্টিকেল একটা ডিটারমিনার, তাহলে আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এটা একটা নাউন ফ্রেজ। তার মানে হচ্ছে আমি অনেস্টির নিচে দা হিস্টোরিক্যাল স্পিচ দিতে পারবো। আবার ধরো আমি যদি এখন বলি হিজ বিহেভিয়ার, হিজ বিহেভিয়ার, হিজ বিহেভিয়ার, খেয়াল করো হিজ বিহেভিয়ারও কিন্তু একটা নাউন ফ্রেজ। কিভাবে? হিজ হচ্ছে একটা পসেসিভ, বিহেভিয়ার হচ্ছে নাউন, তাহলে পসেসিভ প্লাস নাউন একটা নাউন ফ্রেজ। তার মানে হচ্ছে যখন আমাকে বলবে পরীক্ষায় ধরো একটা নাউন অথবা নাউন ফ্রেজ দিছো, তোমার হাতে হিউজ অপরচুনিটি, ওইখানে তোমার ভুল করা যাবে না। তার মানে এখন যদি পরীক্ষায় প্রথম বক্সে দা হিস্টোরিক্যাল স্পিচ দেয়, তুমি তো দেখা গেল বোকার মতো সবগুলা দি দিয়ে শুরু করতে পারো বা আর্টিকেল দিয়ে শুরু করতে পারো। এই চিন্তা যদি করো তাহলে তোমার ভুল। তুমি যখন দেখবা দি হিস্টোরিক্যাল স্পিচ আছে তখন তুমি শিওর হয়ে যাবা এটা একটা নাউন ফ্রেজ, তার মানে আমার এই কয়টা স্ট্রাকচারে যে কোনো একটা লিখলেই আমার হয়ে যাবে। বুঝতে পারছি? আচ্ছা, তার মানে ক্লিয়ার তো? নাউন ফ্রেজটা কি বুঝছি তো? তো নাউন ফ্রেজ এই জায়গায় মানে প্রশ্ন করে নিলে নাউন ফ্রেজ আসবে। কারণ কি তুমি তো মানে ভরকায় যাবা। ধরো হঠাৎ করে দেখলা হিজ বিহেভিয়ার আছে, তুমি ভাববা আমার বুঝি সবগুলা পসেসিভ দিয়ে শুরু করতে হবে। নো, পসেসিভ প্লাস নাউন থাকা মানে এটা একটা নাউন ফ্রেজ। তার মানে তোমার অর্থবোধক যে কোনো নাউন ফ্রেজ দিলেই হবে। ক্লিয়ার? আচ্ছা, তো আমরা আশা করি বুঝতে পারছি। এখন হচ্ছে আমরা আমাদের পরেরটায় চলে যাই, দেখি এরপরে হচ্ছে আমাদের কি আছে। খুঁজে পাচ্ছি না রে, না এটা আনলো না, কই ছিল? ও এক্সিট। এখন দেখো এইখানে যদি আমি পরেরটা দেখি, আমরা তো আশা করি বুঝতে পারছি তাই না? এই হচ্ছে আমাদের নাউন ফ্রেজ ছিল। এখন খেয়াল করো সবাই হচ্ছে এটা মনোযোগ দাও, এখানে দেখো এরপরে কি আছে। ওকে, নেক্সট দেখো আরো কিছু স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল প্লাস অথবা প্রিপোজিশন প্লাস নাউন। যেমন হচ্ছে ফর হায়ার এডুকেশন, এই যে ফর
এটা একটা প্রিপোজিশন, হায়ার হচ্ছে আমার হায়ার এডুকেশন হচ্ছে কি নাউন ফ্রেজ, এটা একটা আলাদা স্ট্রাকচার। অথবা ভার্ব প্লাস আদার্স, যেমন বর্ন ইন 1929, এই ভার্ব হচ্ছে ভার্ব 1 হইতে পারে, ভার্ব 2 হইতে পারে, ভার্ব 3 হইতে পারে। মাথায় রাখবা ভার্ব 1 দিয়ে শুরু হইলে ভার্ব 2 দিয়ে লেখা যাবে না, ভার্ব 1 দিয়ে শুরু হইলে ভার্ব সবগুলা ভার্ব 1, ভার্ব 2 দিয়ে শুরু হইলে সবগুলো হচ্ছে ভার্ব 2। ওকে, আশা করি বুঝতে পারছি। এখন হচ্ছে আমরা আমাদের নেক্সটটা চলে যাই, সেটা হচ্ছে এবার আমাদের রুলসে চলে যাবো। রুলস খুবই সংক্ষিপ্ত, সেটা হচ্ছে এতক্ষণ ধরে আমরা রুলস নিয়েই বলছি, সেটা হলো প্রশ্নে উল্লেখ করা বক্সের যে পয়েন্টটা, অর্থাৎ ভিতরে যে পয়েন্টটা থাকবে, যে স্ট্রাকচারগুলো আলোচনা করলাম, সেটা যে স্ট্রাকচারে থাকবে বাকি সেগুলো একই স্ট্রাকচারে লিখতে হবে। বক্সের প্রথমটা যদি নাউন ফ্রেজে থাকে তাহলে সবগুলা নাউন ফ্রেজ, বক্সের প্রথমটা যদি ফর দিয়ে থাকে তাহলে সবগুলাই ফর, বক্সের প্রথমটা যদি হচ্ছে 2 প্লাস ভার্ব 1 থাকে তাহলে সবগুলা 2 প্লাস ভার্ব 1। আর হচ্ছে প্যাসেজের তথ্য সিরিয়াল অনুযায়ী লিখতে হবে। এই জিনিসটা কি, ধরো আমার যে প্যাসেজটা মাই ডেইলি লাইফ, এখন ওইখানে লেখা আছে সকালে আমি 10টায় খাই, দুপুর 2টায়, সকালে 10টায় নাস্তা করি, দুপুর 2টায় হচ্ছে ভাত খাই, রাতের বেলা ডিনার করি। এখন তুমি যদি ফ্লোচার্টের বক্সে লেখো সকাল 10টায় হচ্ছে নাস্তা করি, রাত 10টায় ডিনার করি, দুপুর 2টায় ভাত খাই, দুপুরে ভাত খাই, তাহলে কি হবে? হবে না তো। এই জিনিসটা মেনটেন করতে হবে। আর আরেকটা কথা, এই ফার্স্ট ওয়ার্ড রিপিট না করাই উত্তম। সেটা কি, যেমন ধরো বক্সের মধ্যে হচ্ছে প্রথম বক্সটার মধ্যে বা তুমি যে বক্সগুলো লিখবা প্রথম যে ওয়ার্ডটা লিখবা, ধরো এবিসি, এইটা পরেগুলো এবিসি এইভাবে না লেখাই উত্তম। আমরা ডিরেক্টলি হচ্ছে একটা এক্সাম্পল, একটা ফ্লোচার্ট প্র্যাকটিস করব, তখন ইনশাল্লাহ বুঝতে পারবো। আচ্ছা, খেয়াল করি নেক্সট। দেখো এখন হচ্ছে আমরা হচ্ছে একটা প্যাসেজ দেখবো। এখন একটা কি দেখবো বলতো, প্যাসেজ দেখবো, যেখানে কি বলছে। তো প্যাসেজটা খেয়াল করি, প্যাসেজ থেকে ধরো এটা প্যাসেজ ড্রিমস, আমাদের খুব কমন এবং সুপরিচিত প্যাসেজ। ওইখানে দেখো একটা ফ্লোচার্ট আমাদের বলছে, খেয়াল করি ফ্লোচার্টটা কি বলছে। দেখো যে রাইট এ ফ্লোচার্ট শোয়িং অ্যাবাউট দ্য বেনিফিটস অফ ড্রিমস। তার মানে দেখো আমাদের যে ড্রিমস প্যাসেজটা আছে, ওই প্যাসেজে তো বহুত কিছু আছে, কিন্তু এর মধ্যে কোনটা এক্স্যাক্টলি খুঁজে বের করতে বলছে বলতো? বেনিফিটটা। বুঝছো কি বের করতে বলছে? বেনিফিটটা। তো চলো হচ্ছে আমরা হচ্ছে বেনিফিটটা খুঁজি, যে বেনিফিট কই কই আছে। তো প্রথমে আসি হচ্ছে, আমি যেহেতু এটা একটা বড় প্যাসেজ, এখানে হচ্ছে আমরা সংক্ষেপে কিছু দেখার চেষ্টা করি। এখানে ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড ফিলোসফার্স ফর থাউজেন্ডস অফ ইয়ার্স। এখানে আহামরি কোনো বেনিফিট বলে নেই, চান্সেস আর দ্যাট ইউ হ্যাভ ফাউন্ড। এখানে জাস্ট স্বপ্ন কি, এই প্যারাটার মধ্যে হচ্ছে স্বপ্নতে আমি কি কি ফেস করি, মানে স্বপ্নের ইনিশিয়াল কিছু ইনিশিয়াল কিছু আলোচনা করা আছে। আচ্ছা, তারপর কি বলছে, লেটস স্টার্ট বাই আনসারিং এ বেসিক কোশ্চেন, হোয়াট ইজ এ ড্রিম? এ ড্রিম ক্যান ইনক্লুড মেনি অফ দ্য ইমেজেস। এখানে কিছু বলছে, তার মানে হচ্ছে এখানে হচ্ছে আমাদের তেমন কিছু বলে নেই, আমাদের কাজ কিন্তু বেনিফিট খোঁজা, তাই না? আচ্ছা, তারপরে কি ফোকাস, আন্ডারস্ট্যান্ডিং এন্ড কনফিউজিং। এখন আমরা কোনো হচ্ছে বেনিফিট কিছু খুঁজে পাই নাই। তারপরে যদি ইম্পর্টে যাই, হোয়াই ডু উই ড্রিম? আচ্ছা, আমরা স্বপ্ন কেন দেখি? তারপরে কি বলছে, মেনি থিওরিস্ট হচ্ছে, দেখো এখানে কি দেওয়া আছে, মেনি থিওরিস্ট হ্যাভ বিন প্রপোজড অ্যাবাউট দ্য রিজনস এন্ড ফাংশন অফ ড্রিমস। তাদের মধ্যে কোনো মিল পাওয়া যায়, মানে অনেক থিওরিস্ট হচ্ছে স্বপ্ন সম্পর্কে অনেক কথা বলছে, তাদের কোনো মিল পাওয়া যায় না। এখানে এগুলোর মধ্যে কোনো বেনিফিট আমি এখনো খুঁজে পাচ্ছি না। এখানে বলছে যে এখনো বিজ্ঞানীরা হচ্ছে স্বপ্নের সন্ধান করতেছে, কারণ উদ্ঘাটন করার চেষ্টা করতেছে। যাই হোক, আরো কিছু রিসার্চার সাজেস্ট দ্যাট ড্রিমস আর এত এই যে দেখো একটা উপকার পাইলাম, while others believe that dreaming is essential for to mental, emotional and physical well-being. well-being মানে হচ্ছে কল্যাণ, ওয়েলবিং মানে কি বলতো? কল্যাণ। আচ্ছা, আমি এই জিনিসটা মার্ক করে রাখি যে কি এইখান থেকে একটা উপকার পাইলাম, একটা কি ড্রিমিং ইজ এসেনশিয়াল টু মেন্টাল ইমোশনাল, এই তো আমি একটা পাইলাম, ধর এটা আমি মার্ক করে রাখলাম যে এটা একটা বেনিফিট। আচ্ছা, আমরা নেক্সটে চলে যাই, দেখো আর কি কি পাই। আচ্ছা, তারপর দেখো তো দেখো এখন এখানে কি আছে আরো খুঁজতে হবে, কনসিস্টেন্ট উইথ দ্য সাইকোলজি সিগমন্ড ফ্রয়েড থিওরি। যাই হোক, সিগমন্ড থিওরি একটা ফ্রয়েড থিওরি, এখানে আসলে এই ড্রিম সম্পর্কে সিগমন্ড ফ্রয়েড থিওরি বলছে যে স্বপ্ন হচ্ছে আমাদের অবদমিত মনের মধ্যে যে ইচ্ছাগুলো আমি চাপায় রাখছি সেগুলোকে প্রকাশ করে। তো যাই হোক, এখানে হচ্ছে সিগমন্ড ফ্রয়েড থিওরি নিয়ে আলোচনা করা আছে। এখানে হচ্ছে একটা উনি একটা বই লিখছিল, দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস। ইন্টারপ্রিটেশন মানে হচ্ছে ব্যাখ্যা, স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে। ওইখানে কি বলছে, ড্রিম কি ডিসগাইজ মানে হচ্ছে ছদ্মবেশ, ডিসগাইজ মানে কি? ছদ্মবেশ। ডিসগাইজ ফুলফিলমেন্ট অফ রিপ্রেসড উইশ, অর্থাৎ যে স্বপ্ন হচ্ছে আমাদের অবদমিত ইচ্ছাগুলোকে হচ্ছে ফুলফিল করে। আচ্ছা, এই যে এটাকে একটা স্বপ্নের বেনিফিট না? আমাদের ফ্লোচার্টে কি চেয়েছিল, যে টাইটেলে কি বলছিল, স্বপ্নের বেনিফিট গুলো লেখা, আগে বেনিফিট গুলো কালেক্ট করি। এই যে আমি আরেকটা বেনিফিট পেলাম, ফুলফিলমেন্ট অফ রিপ্রেসড উইশ। আচ্ছা, 2 নাম্বার লিখে রাখি। আচ্ছা, তারপরে আসি, এবার খেয়াল করো পরেরটা যদি যাই, আরো কি আছে, আমরা তো সবগুলো এখনো পাইনি। আমরা দেখি যে এখানে কি কি আছে। ফ্রয়েডস থিওরি সাজেস্ট দ্যাট
আচ্ছা, ফ্লোয়েস থিওরিতে অনেক অবদান রাখছিল, এখানে কোনো কিছু নাই। এখন হচ্ছে আরো কিছু তত্ত্ব আমরা পড়বো। এখানে কি বলছে যে ড্রিমস, এখানে কোনো পাই নাই। ইনস্টেড এলিমেন্টস ইন আওয়ার ব্রেন প্রডিউস নিউ আইডিয়া। গুড, প্রডিউস নিউ আইডিয়াস। এটা কি একটা স্বপ্নের বেনিফিট না? তাহলে আমরা কিন্তু আরেকটা বেনিফিট পাইলাম। ধরো আমি জাস্ট লিখে রাখতেছি, আমার কাজ হচ্ছে বেনিফিট খোঁজা। আচ্ছা, তারপরে এইটার মধ্যে হচ্ছে এন্টিপেড এক্সট্রা স্টিমুলি ডিউরিং স্লিপ। না, স্বপ্নের মধ্যে আমাদের ওইগুলা এগুলা কোনো হচ্ছে বেনিফিট পাচ্ছি না। তারপরে আসি, আমি যদি পরেরটায় যাই। আচ্ছা, এখানে হচ্ছে এখনো পাই নাই। আচ্ছা, তারপরে হচ্ছে কি বলছে, ড্রিম সার্ভস টু, ওকে পাইছি, ড্রিম সার্ভস টু ক্লিন আপ ক্লাটার ফ্রম দ্য মাইন্ড। ক্লাটার মানে কি জানো? ক্লাটার মানে হচ্ছে বিশৃঙ্খলা। ক্লাটার মানে কি? বিশৃঙ্খলা। স্বপ্ন হচ্ছে আমাদের মনে বিশৃঙ্খলাকে দূর করে। এই প্যাসেজটা আমি যদি লাইন বাই লাইন পড়াই দিতাম তাহলে অনেক সময় লাগতো, পড়াই দিচ্ছি না। জাস্ট এখানে দেখলাম যে স্বপ্ন আমাদের মনে বিশৃঙ্খলাকে দূর করে, এটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ একটা কি বলতো উপকার। তাহলে এখানে আরেকটা পেলাম, মনে হয় 4 নাম্বার। তারপর আরো কি পাইলাম, রিফ্রেশিং দ্য মাইন্ড টু প্রিপেয়ার ফর দ্য নেক্সট ডে। এটা কিন্তু স্বপ্নের একটা উপকার। আচ্ছা, এটা তো অলমোস্ট সেম। স্বপ্ন আমাদের মনে বিশৃঙ্খলা দূর করে আর পরের দিনের জন্য হচ্ছে প্রস্তুত করে, এটা তো সেমই। দেখবা রাতের বেলা তোমার কোনো কারণ হচ্ছে তোমার বাবা মা, ফ্যামিলি, বিজনেস, লেখাপড়া, খুব ডিপ্রেস, তুমি একটা ঘুম দাও, সকালবেলা কি অনেক ফ্রেশ লাগে, তাই না? অনেক ফ্রেশ লাগে কিন্তু। তো স্বপ্ন ওইটি আর কি বলতেছে, মনে বিশৃঙ্খলা দূর করে, একটা ঘুম দিলে, একটা ভালো স্বপ্ন দেখলে মাইন্ডটা অনেক ফ্রেশ কাজ করে। আচ্ছা, এটাও বলা যায়, যদিও এটা সেম বলা যায়। তারপরে কি বলছে, আরেকটা থিওরিতে বলছে কি, স্বপ্ন কি ড্রিমস ফাংশন অ্যাজ এ ফর্মস অফ সাইকোথেরাপি। এটা কিন্তু ফিজিওথেরাপি বলো না, এটা সাইকোথেরাপি, মানে হচ্ছে মনোচিকিৎসা। আচ্ছা, এটা কিন্তু ভালো একটা, মানে কি বলে, ভালো একটা বেনিফিট কিন্তু, যে স্বপ্ন আমাদের মনোচিকিৎসা হিসেবে কাজ করে। এটাও লিখে রাখলাম। তাহলে এটা মনে হয় 6 ছিল, তাই না? স্বপ্ন আমাদের কি মনোচিকিৎসা হিসেবে কাজ করে, মেন্টাল ট্রিটমেন্ট দেয়। ওই যে বললাম যে তুমি ঘুমাইলা, সকালে ফ্রেশ। আচ্ছা, তাহলে আরো একটা বেনিফিট পাইলাম। তারপরে কি পেলাম, দ্য ড্রিমার ইজ এবল টু মেক কানেকশন বিটুইন ডিফারেন্ট থটস অ্যান্ড ইমোশনস ইন এ সেফ এনভায়রনমেন্ট। এইটা কিন্তু একটা চমৎকার বেনিফিট, তাই না? যে স্বপ্নদ্রষ্টা হচ্ছে কি বিভিন্ন জিনিস, মানে বিভিন্ন কিছু একটা সেফ এনভায়রনমেন্টে দেখতে পারে। এটা মানে কি, তোমার স্বপ্ন কিন্তু একান্তই তোমার স্বপ্ন। ধরো হচ্ছে তুমি ঐশ্বরিয়া বচ্চনকে নিয়ে ইন্দোনেশিয়া বালিতে ঘুরতে গেছো। কই তুমি বাংলাদেশের, তুমি ঘুরতে গেছো কার সাথে? ইন্ডিয়ার ঐশ্বরিয়া রায়ের সাথে। গেছো কোথায়? ইন্দোনেশিয়ার বালিতে। তিন রকম জিনিস এক হইছে কোথায় বলতো? স্বপ্নে না? ওইটাই এখানে বলছে যে একটা সেফ এনভায়রনমেন্টে তুমি অনেক জিনিস কানেক্ট করতে পারো। হ্যাঁ, তো এই জিনিসটা হচ্ছে এই কথা। তার মানে এইখানে আমি আরো একটা পাইলাম, মানে মোট 7টা বেনিফিট পাইলাম। তা আমাদের বেনিফিট দিতে হবে কয়টা? একটা দিয়ে দিছে হয়তো প্রশ্ন, আমি এখনো দেখি নাই, আর বাকিগুলো আমার লিখতে হবে। তার মানে আমি যদি বলি যে একদম হচ্ছে আমি যদি আগের গুলা খুঁজতে চাই, যদিও আগের গুলো একটু মুছে দিছি, সেটা হচ্ছে আমাদের কি কি ছিল, যে মনে আছে আমাদের কি কি ছিল? স্বপ্ন হচ্ছে আমাদের মনের অবদমিত ইচ্ছাগুলোকে কি করে, ফুলফিল করে। এটা ছিল না? ধরো তোমার কারোর ইচ্ছা মতো পিটাইতে ইচ্ছা করতেছে। মনে করো তুমি খুব ভালো একটা ছেলে, কিন্তু তোমার নামে হচ্ছে উল্টাপাল্টা কথা ছড়াইছে, ঠিক আছে? বা তুমি খুব ভালো একটা মেয়ে, তোমার নামে উল্টাপাল্টা কথা ছড়াইছে, কিন্তু তুমি অনেক ভদ্র, তোমার বাবা মা শিক্ষা আছে দেখে তুমি ওই মানুষটার সাথে কোনো রিভেঞ্জ নিতে পারো নাই, কিন্তু ঘুমাইছো, ঘুমের মধ্যে ভবের পিটান পিটাইছো, ঠিক আছে? মানে একদম রিভেঞ্জ। তার মানে এরকম হয়েছে না? স্বপ্নে কত A+ পাইছো, কত ফেল করলা, বা কোথাও কত জায়গায় ঘুরতে গেছো, দরজা, বাসার বেডরুমের দরজা খুলেই দেখো হচ্ছে কক্সবাজার। তার মানে তোমার খুব কক্সবাজার যেতে ইচ্ছা করতেছে, তোমার খুব খাইতে ইচ্ছা করতেছে, যে কাজটা করতে ইচ্ছা করতেছে, ওইটা তুমি স্বপ্নে দেখতে পাইছিলা। অর্থাৎ স্বপ্ন কিন্তু আমাদের মনের অবদমিত ইচ্ছা ফিল আপ করে। তো আমরা মোট 7টা পাইছি, তাই না? এখন কথা হচ্ছে, চলো আমরা দেখি যে আমাদের ফ্লো চার্টের মধ্যে হচ্ছে কি কি আছে। হ্যাঁ, ফ্লো চার্টটা আমার কি কি ছিল, দেখো খেয়াল করো ভালো করে। ফ্লো চার্টটা ছিল হচ্ছে বেনিফিটস অ্যাবাউট ড্রিমস, তাই না? কি ছিল? বেনিফিট অফ ড্রিমস। হ্যাঁ, তো আমাকে প্রশ্নকর্তা 1 নাম্বারটা দিয়ে দিচ্ছে, দেখো এক মেনশন করে দিচ্ছে এবং বলছে ব্রিং ইমোশনাল, মেন্টাল এন্ড ফিজিক্যাল ওয়েলবিং। দেখো এটাও কিন্তু আমরা আমাদের উপকারিতার মধ্যে খুঁজে পাইছি। তার মানে দেখো এখানে আমাকে কি কি গাইডলাইন দিছে, আমাকে নাম্বারিং দিতে হবে 1, 2 হচ্ছে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে, 3 হলো কোনো ফুল স্টপ নাই, কোনো ফুল স্টপ নাই, আর শুরু হয়েছে কি দিয়ে বলতো? ভার্ব 1 দিয়ে। তার মানে আমার 2 দিয়ে শুরু করতে হবে, কোনো ফুল স্টপ দেওয়া যাবে না, ক্যাপিটাল লেটার লিখতে হবে এবং ভার্ব 1 দিয়ে লিখতে হবে। তো দেখো আমাদের কি, আমি পড়াটা লিখলাম, আমাদের দেখো প্যাসেজ অনুযায়ী কি ছিল বলতো? আমাদের মনের অবদমিত ইচ্ছাগুলোকে ফুলফিল করে। প্যাসেজে কি ছিল কিন্তু? ফুলফিলমেন্ট। ওইখানে কিন্তু মেন্ট ছিল, কি ছিল? নাউন ছিল, কিন্তু আমার তো এখানে ভার্ব 1 রাখতে হবে। তাহলে এখানে কি লিখলাম দেখো, আমি তারপরও তোমাদের সুবিধাতে যদি আমি প্যাসেজে যাই, দেখো আমরা হুবহু ওই লাইনটা খেয়াল করি। দেখো এখানে কি ছিল? ডিসগাইজড ফুলফিলমেন্ট। কি ছিল? ডিসগাইজড ফুলফিলমেন্ট। এটা নাউন,
এটা কালেক্ট করছিলাম। এখন ফুলফিলমেন্ট তো নাউন, এটাকে আমার ভার্ব করতে হবে। এই না ফুলফিলমেন্ট ভার্ব কি বলতো? ফুলফিল। ওকে, তো তারপর আসি হচ্ছে, এই তো একটা পাইলাম, তাই এটা লিখলাম এখানে। কি লিখলাম বলতো? যে ফুলফিল দা রিপ্রেসড উইশেস। ঠিক আছে, তারপরে আমাদের 3 নাম্বারটা আরো কি ছিল, আমরা যদি খুঁজে বের করি, যে আমরা যদি আমার আগের প্যাসেজেই যাই আমাদের সুবিধার্থে, যে স্বপ্ন আমাদের নতুন নতুন আইডিয়া দেয়। এই যে প্রডিউস নিউ আইডিয়া, কি ছিল বলতো? প্রডিউস নিউ আইডিয়া। এই যে প্রডিউস নিউ আইডিয়াস, তার মানে কি? এটা তো অলরেডি ভার্ব ওয়ান আছেই, এখানে কি আছে? অলরেডি ভার্ব ওয়ান আছে, তাহলে আমার এটা কোনো পেইন নেই। তাহলে ওইটা আমি লিখলাম এখানে। দেখো কি লিখছিলাম ওইখানে, প্রডিউস নিউ আইডিয়াস। ঠিক আছে, এই দেখো প্রডিউস নিউ আইডিয়া। ওকে, আচ্ছা। তারপর দেখো 4 নাম্বারটা কি ছিল, মনে আছে? ওইখানে ছিল যে ক্লিন দ্য ক্লাটার ফ্রম দ্য মাইন্ড, মনে বিশৃঙ্খলা দূর করে। এইটা এখানে লিখে দিছি, দেখো ভার্ব ওয়ানে আছে ক্লিন দ্য ক্লাটার ফ্রম দ্য মাইন্ড। আচ্ছা, 5 নাম্বারে কি লেখা? দেখো আমাদের উপকারিতা আমরা যদি যাই, ওইখানে আমার কি ছিল বলতো? যে মনে বি যে ক্লিন দা, এই যে দেখো ক্লিন দা ক্লাটার, এটা হুবহু ভার্ব ওয়ান হিসেবে লিখছি। তারপরে কি একটা জিনিস খেয়াল করো, আরো কি ছিল বলতো? যে এখানে আর কি ছিল? ছিল না। এটা আমরা ধরলাম যে ফাংশনস অ্যাজ এ ফর্ম অফ সাইকোথেরাপি, এটা আমাদের একটা বেনিফিট ছিল। কথা হচ্ছে ফাংশন তো নাউন, শেষে টিআইওএন আছে, আমি তো নাউন লিখতে পারবো না, তাহলে ফাংশন অর্থ কাজ, কাজের আরেকটা বাংলা কি বলো, ইংলিশ কি বলো তো? ওয়ার্ক। এই ওয়ার্ক কি ভার্ব না? তাহলে আমি ওয়ার্কটা লিখতে পারবো না, তাহলে ওয়ার্কটা কিন্তু আমরা লিখতে পারবো। তার মানে আমি ডিরেক্টলি কি লিখলাম ওইখানে? ফাংশন যেহেতু ভার্ব, আমি তো এটা লিখতে পারতেছি না, আমি এখানে ডাইরেক্ট লিখলাম যে কি ওয়ার্ক অ্যাজ সাইকোথেরাপি। এগুলো কিন্তু সব আমার উপকার। আর লাস্টেটা কি ছিল বলতো? একটা জিনিস খেয়াল করো, ওইখানে ছিল কি মেক কানেকশন বিটুইন ডিফারেন্ট থটস এন্ড ইমোশন। আমি মেক লিখলাম না, আমি কি লিখলাম বলতো? একটা সিনোনিম ব্যবহার করলাম, বিল্ড কানেকশন বিটুইন ডিফারেন্ট থটস এন্ড ইমোশন। আমি দেখো ইন এ সেফ এনভায়রনমেন্ট এইসব প্যাচাল পারি নাই। কোশ্চেন মানে ফ্লোচার্টটা গল্প করার জায়গা না, ফ্লোচার্টে গল্প করা যাবে না, যত শর্টলি তুমি বলে ফেলো, এই জিনিসটা তোমার খেয়াল রাখতে হবে। তার মানে দেখো আমার এখানে কি বলে দিছে, কি লিখতে হবে, আর প্রথম বক্সটা আমাকে বলে দিছে কি কিভাবে লিখতে হবে, এবং দেখো প্রতিটা বক্সের সাইজ সেম হয়েছে। আশা করি ফ্লোচার্ট বুঝছো। আমি আবারও বললাম, ফ্লোচার্টে যদি কোশ্চেন স্ট্যান্ডার্ড আসে তাহলে নাউন ফ্রেজ আসবে। নাউন ফ্রেজটা আবার রিপিট করতেছি, নাউন ফ্রেজ মানে হচ্ছে নাউনও দিতে পারো, নাউন ফ্রেজও দিতে পারো। নাউন ফ্রেজ মানে হচ্ছে ওইটা নাউন প্লাস সামথিং দিতে পারো, অ্যাডজেক্টিভ প্লাস নাউন দিতে পারো, ডিটারমিনার প্লাস নাউন দিতে পারো, ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন দিতে পারো। ডিটারমিনার কোনগুলো বলো তো? 6টা ছিল ডিটারমিনার: আর্টিকেল, পসেসিভ, পসিমাইওর, আওয়ার, ডেমনস্ট্রেটিভ, দিস দ্যাট দোস, কোয়ান্টিফায়ার, সাম, মেনি, ফিউ, তারপর ডিস্ট্রিবিউটিভ, এভরি, ইচ, নাম্বার, 1 2 3। তার মানে এগুলো একত্র নাউন ফ্রেজ। নাম্বার দেখলেই যে খালি নাম্বার দিয়ে শুরু করতে হবে এমন কোনো কথা নাই, কোয়ান্টিফায়ার দেখলেই যে কোয়ান্টিফায়ার দিয়ে শুরু করতে হবে এমন কোনো কথা নাই, তুমি যে কোনো নাউন ফ্রেজ দিয়ে শুরু করতে পারবা। অবশ্যই আরেকটা কথা, অনেক সময় ফ্লোচার্ট হচ্ছে একটা প্যাসেজের পুরো গোটা প্যাসেজ দিল না, প্যাসেজের অংশ দিল। এখন তোমার কিন্তু ফ্লোচার্টটা ওই যতটুকু প্রশ্নে দিচ্ছে ততটুকুর মধ্যেই লিখতে হবে। দেখা গেল তুমি জানো গোটা প্যাসেজটা কি ছিল, বাইরে থেকে আইনা কিছু লিখে দিতে পারবা না, বুঝছো? তোমার যতটুকু দিবে তার মধ্যেই লিখতে হবে। আশা করি ফ্লোচার্ট বুঝছো। ফ্লোচার্ট যদি না বুঝো আমাকে পার্সোনালি নক দিও, আমি ইনশাল্লাহ তোমাকে বুঝাই দিব। তো ঠিক আছে, আমরা নেক্সট দিন কোনো আরেকটা ভিডিও নিয়ে আসবো। ততদিন পর্যন্ত হচ্ছে আমার সাথে থাকো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।